সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের টক শোর বিষয় হলো তফসিল ঘোষণার প্রস্তুতি এবং মাঠের বাস্তবতা। এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের একজন হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং 3 বারের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। মনি ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। একই সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী শেখ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। দর্শক, মহিউদ্দিন ভাই দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলেন, রাজনৈতিক কারণেই মূলত তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। তো পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। মনি ভাই, আলোচনা আপনাকে দিয়েই শুরু করতে চাই এইভাবে যে গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে তারা অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তার মানে হচ্ছে মোটামুটি ডিসেম্বরের ভেতরে নির্বাচন হবে এমনটা আশা করা যায়। মাঠের বাস্তবতা কি, আপনার দলের প্রস্তুতি কি, এবং আপনি নিশ্চয়ই নিজেও নির্বাচন করবেন, আপনার প্রস্তুতি কেমন? বিষয়টা হলো, যেমন ধরুন আমরা 5ই অগস্টে যে ঘটনাটা ঘটেছে, শেখ হাসিনার এখান থেকে পলায়ন এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে আজকে মার্চ মাসে আজকে 10 তারিখ, তো সব মিলিয়ে 7-8 মাস হয়েছে। আমরা মনে করেছি এর মধ্যে বর্তমান সরকার একটা ভালো পরিস্থিতি তৈরি করবে, যে পরিস্থিতির কারণে আলোকে যে একটা দেশের সার্বিক যে ডেভেলপমেন্ট হবে বা উন্নয়নটা হবে, তার ভিত্তিতে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো, এরকম একটা প্রত্যাশা ছিল এই গভর্নমেন্টের কাছে। মানুষের প্রত্যাশাটা নষ্ট হয়েছে কেন? বাজারে গিয়ে মানুষ যে জিনিসপত্রের দাম অনেক বেশি, সেটা মানুষ আশা করে নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা সে স্লথ গতি, অথবা বলতে পারেন যে মানুষ যে কাঙ্ক্ষিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা করেছে, তা কিন্তু মানুষ অ্যাচিভ করেনি। এটা দুইটা মানুষের সাথে যারা সম্পৃক্ত সেরকম কার্যক্রমে গভর্নমেন্ট খুব ভালো কাজ করে না। আর গভর্নমেন্ট বলতে যে জিনিসটা বোঝায়, সেটা হলো গভর্নমেন্টের অ্যাডভাইজাররা গভর্নমেন্ট না, আমিও গভর্নমেন্ট না, এমএলএরাও গভর্নমেন্ট না। মূলত গভর্নমেন্টের মেশিনারিটা চলে আমাদের কাঁধে ভর করে। প্রফেসর ইউনূস সাহেব যদি কোনো একটা কাগজে নির্দেশ করেন যে এই কাজটা আপনারা করেন, কাজটা করবে কে? হুইল ডু ইট। যারা করবে সেই লোকগুলাই শেখ হাসিনার চারপাশে বসা ছিল। এটা আমি অনেকবার বলেছি, অনেক টক শোতে বলেছি। এবং সেই লোকগুলো মূলত গভর্নমেন্টকে ক্যারি করে, গভর্নমেন্টকে ওন করে, মানে ওন করি আমরা সবাই, বাট মূলত গভর্নমেন্টের কার্যক্রম পরিচালনা করে সেই লোকগুলা তারাই যারা এই দেশে আয়নাঘর করেছে, যারা এই দেশে টর্চার করেছে, যারা এই দেশে গণতন্ত্র হত্যা করেছে, যারা স্বাধীনতা নষ্ট করেছে, যারা সার্বভৌমত্ব ধ্বংস করেছে, যারা এই দেশে মানুষকে গুমের শিকার করেছে, খুন হয়েছে, এই লোকগুলোর কাছে, এবং মিডিয়া কন্ট্রোল করেছে, এইসব করে তারা লুটপাট করেছে। এই লুটপাট করেছে, হাসিনাকে লুটপাটে সাহায্য করেছে, তারাও লুটপাট করেছে। এখন সেই লোকগুলোই প্রফেসর ইউনূসের কাছে বসে আছে। তো প্রফেসর ইউনূসের চারপাশে বসা আছে। আগে ছিল ইস্ট ইমাম, আলী ইমাম, দুইজনে ইমাম মিলে এই কাজ এমন কাজ করেছে যে তাতে সেই আমলা বাহিনী অ্যাজ ইট ইজ আছে। ফলে গভর্নমেন্টের মেশিনারিটা অ্যাকচুয়ালি চলে নাই। না চলার কারণে প্রফেসর ইউনূস, আমরা তাকে খুব রেসপেক্টফুল পার্সন এবং তার আমরা রেসপেক্ট করি। তিনি ভালো করবেন, এটা প্রত্যাশা ছিল আমাদের নেতা তারেক সাহেব অনেকবার বলেছেন, এই গভর্নমেন্ট ব্যর্থ হলে কিন্তু আমরা ব্যর্থ হই, দেশটা ব্যর্থ হয়। কাজে আমরা চাই এই গভর্নমেন্টটা ব্যর্থ না হোক, কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি যেখানে সে দাঁড়িয়েছে, তাতে একটা আর্লি নির্বাচন খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা ফিল করি। মাঠের বাস্তবতা এরকমই। মানুষ, আজকে সকালবেলা আমি একজন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম কোনো একটা বিষয়। তিনি বলেন যে এখন যদি নির্বাচন দেয় তাহলে সেটা খুব ভালো হয় তার জন্য। কারণ এখন মানুষের নির্বাচনে যে মানে ক্রেভিংটা, এইটা আসছে, এই ক্ষুধাটা মানুষের আন্দোলনের পরে বা 5 তারিখের পরে মানুষ মনে করছে একটা রিয়েলি প্রফেসর ইউনূসের হাত ধরে এটা একটা দেশটা দাঁড়াক, এটা মানুষের প্রত্যাশা ছিল। এখানে একটু প্রশ্ন আসে যে ধরুন নির্বাচন হয়ে গেল এবং আমরা হাইপোথেটিক্যালি ধরে দিচ্ছি যে আপনার দল ক্ষমতায় আসলো, সেক্ষেত্রে এই যে বাজারের আপনি আমি কথা বলি, আমি একটু আপনাকে সহজ করে, আমরা কি করব, শুধু বাজার দর না, এই যে আমলারা যে শত সহস্র হাজার লোক বসে আছে, তাদেরকেই বা আপনারা কি করবেন, কিভাবে এটা মুক্ত করবেন এবং
যে ট্র্যাকে আপনারা চলতে চান বা যে ট্র্যাকে দেশটাকে নেওয়া উচিত ছিল সেখানে আপনারা কিভাবে নেবেন সমস্ত সব কিছু? এটা তো আবার আরেক দিকে গেলাম, আমি যেখানে আসছিলাম সেখান থেকে শুরু করি, তবে এটা আপনারা বলতে পারবেন। তো সেই কারণে একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য আমরা যেমন 17 বছর আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, যে এই পরিশ্রম করেছি, এবং সেইটা 17 বছরে এই ডেমোক্রেটিক একটা রাইট এস্টাবলিশ হোক, মানুষ বিশ্বাস করুক তারা সরকার চালায়, মানুষ অনার ফিল করুক যে তারা তাদের সরকার গভর্নমেন্টে বসে আছে, এই বিশ্বাসটা মানুষের মধ্যে আর মানুষ ভোট দিতে পারে না। আমি নির্বাচন, রাতের নির্বাচন, অনেক কিছু আপনারা দেখেছেন। সো গত 17 বছর ধরে মানুষ যেটা প্রত্যাশা করেছে সেটাই প্রত্যাশা করেছে এই গভর্নমেন্টের কাছে, যে গভর্নমেন্ট প্রায়োরিটি দিয়ে এই কাজটা করবে। আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময় 3 মাসে নির্বাচন হয়েছে 90 সালে, আবার জাস্টিস লতিফের সময় নির্বাচন হয়েছে 3 মাসে। তো জাস্টিস শাহাবুদ্দিনের সময় 3 মাসে যদি একটা বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হতে পারে, তাহলে এখন হতে পারবে না কেন? সেটা হওয়া উচিত, মানুষ এটা প্রত্যাশা করে। আর এটা হলো বাস্তবতাটা, এটা মাঠের বাস্তবতার কথা বলছেন। দলের প্রস্তুতি অনেক আগে থেকেই আছে। দলের প্রস্তুতি এই যে দেশের মানুষের একটা শেষ কথা যেটা, সেটা হলো বিএনপিকে পছন্দ করে। তার বিএনপি দুটো কারণে পছন্দ করে। একটা হলো ডেমোক্রেটিক দল। বিএনপি যখনই দেশ পথ হারাইছে, যখন শেখ মুজিবের সময় যখন দেশে বাকশাল হলো, বিএনপি তখন উদ্ধার করেছে, জিয়াউর রহমান সাহেব উদ্ধার করেছে, মাল্টি পার্টি সিস্টেম করেছে। আবার যখন এর সাথে সেইটা ধ্বংস করার চেষ্টা করছিল, তখন আবার খালেদা জিয়া এটাকে রেস্টোর করেছে। আবার শেখ হাসিনা এটাকে ধ্বংস করেছে, আবার তারেক রহমান এখানে পেয়েছে। বিএনপি মূলত ডেমোক্রেসিতে বিশ্বাস করে, সেজন্য একটা মাল্টি পার্টিতে বিশ্বাস করে, ডেমোক্রেটিক একটা সিস্টেম হওয়া দরকার। এই কারণে মানুষ বিএনপিকে পছন্দ করে। দ্বিতীয় আর একটা কারণ হলো, এই দেশে মানুষ বাই অ্যান্ড লার্জ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। এই বিশ্বাস এবং এই মিলিয়ে 3 নম্বর আর একটা বিষয় হয়েছে, সেটা হলো এরকমের যে এই দেশে মানুষ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের, যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের সাহায্য করেছে আমরা বলি, কিন্তু তাদের নানান কার্যক্রমে মানুষ ত্যক্ত বিরক্ত। সুতরাং মানুষ ইন্ডিয়ার বিপক্ষে অবস্থান যারা নেয়, তারাও আবার বিএনপি করা লাগে, পড়তে হয়, এরকম পরিস্থিতি। সেই মিলিয়ে মানুষের একটা বৃহত্তর অংশ, দি লার্জেস্ট পার্টি ইন দ্য কান্ট্রি, সেটা হলো বিএনপি। কাজে এই বিএনপি মাঠে সবসময় প্রস্তুত ছিল, এখনও প্রস্তুত আছে। যে কোনো দিন নির্বাচন হলে বিএনপির কোনো অসুবিধা নেই। আমার কথা বলেছেন, আমার ব্যক্তিগত প্রস্তুতি, সেটা হলো বিএনপির সাথে সাথে আমার প্রস্তুতি। এটা হলো সিম্পল কথা। যে প্রশ্ন বলছেন সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তা হলো যে আপনারা গভর্নমেন্টে আসলে করবেন কি? আমরা গভর্নমেন্টে আসলে 2-3টা কাজ করব। একটা কাজ হলো, আপনাকে একটু উদাহরণ দিতে চাই। আমেরিকায় একটা গভর্নমেন্ট, এই যে এখন ট্রাম্প বসেছে না, এই ট্রাম্প বসার সাথে সাথে একবারে কোর, সেখানে 4000 পিপলের পরিবর্তন হবে। এটা এমনি নর্মালি হবে, নর্মালি হয়। হ্যাঁ। আর প্রায় 1,20,000 লোকের পরিবর্তন হয় সব মিলিয়ে। সি হিউজ একটা গভর্নমেন্ট আসলে। আমি প্রোগ্রাম করেছি, আমি এই কার্যক্রম বাস্তবায়ন করব। এই কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়া আরেকজন লোক আমার সে কার্যক্রম, আপনি ধরেন আপনার বিপক্ষের লোক, কথার কথা বললাম, আপনি আমার বিপক্ষের লোক, আপনি বসে আছেন ওই টেবিলে, আমি কার্যক্রম বাস্তবায়ন করবো আপনাকে দিয়ে কেমন? ভেরি ন্যাচারাল। আমরা গভর্নমেন্ট চেষ্টা করবো কি, এই আমলা বাহিনী যারা এত বড় লুট করছে, এগুলো বিচার আওতায় আসবে সব। এগুলো প্রথম কাজ, ফার্স্ট কাজ। আমি এই গভর্নমেন্টের ফার্স্ট কাজ ছিল যে অন্তত কমপক্ষে একটা সাইজেবল নাম্বার তাদের একটা বিচার আওতায় আনা উচিত। যাকে ধরে তার ঘরেই টাকা পাওয়া যায়। ডিজিএফের ঘরে উঠেছে, সাবেক ডিজিএফের আর্মি, মানে কী বলে, তার ঘরেও টাকা পাওয়া গেছে। টাকা, এই যে টাকা সবার ঘরে, ব্যাংকে তো টাকা রাখে না। ব্যাংক যেহেতু গভর্নমেন্ট আইন করেছে, আপনি 5 কোটি টাকা রাখেন আর 20 কোটি টাকা রাখেন, 100 কোটি টাকা রাখেন, আপনি ব্যাংক দেউলি হলে পাবেন 1 লাখ টাকা। এটা ল অফ দ্য কান্ট্রি, মানুষকে মানতে বাধ্য করানো হয়েছে। কাজে এইসব সকলের ঘরে টাকা আছে, টাকা ছিল, সেই টাকা গভর্নমেন্ট চেষ্টা করলে বাইর করতে পারতো। তা বিএনপি যে কাজটা করবে সেটা হলো যে আমলাদের ব্যাপারে তারা স্ক্রিনিং করবে, যারা রিয়েলি দোষী তাদের দোষী সাব্যস্ত করবে, যারা রিয়েলি দোষী না তারা পুরস্কৃত করবে। এগুলো একটা কাজ। দুষ্টের দমন শিষ্টের পালন, এটা প্রথম কাজ করবে। দ্বিতীয় হলো গভর্নমেন্ট চালাবার জন্য, যেমন বিএনপি একটা প্রস্তুতি আছে, দীর্ঘ অভিজ্ঞতা আছে। প্রফেসর ইউনূস সাহেবের কিন্তু ওই অভিজ্ঞতা নাই, একটা গভর্নমেন্ট এনজিও চালাবার অভিজ্ঞতা আছে। যারা এই অ্যাডভাইজারি কমিটি আছে, তাদের তো ওই স্কিলটা নাই বা ওই এক্সপিরিয়েন্স নাই যারা একটা গভর্নমেন্ট চালাইছে কখনো। একটা গভর্নমেন্ট চালাবার এবিলিটি নাই। 3 নম্বর হলো বিএনপির স্টেক আছে মানুষের কাছে। যেমন আমি আমার এলাকায় আমার মানুষের কাছে আমার বক্তব্য আছে। আমি যদি বক্তব্য ফেল করিতে, আমি ওখান থেকে কিন্তু নিগেট হয়ে আসবো, মানুষের কাছ থেকে আমি প্রত্যাখ্যাত হবো। বিএনপিও তেমন করে প্রত্যাখ্যাত হবে মানুষের কাছ থেকে। বিএনপি কেন, যে কোনো বডি যে আসে গভর্নমেন্ট। ফলে বিএনপির সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে মানুষের পালস যেটা, মানুষের রিডিং যেটা, সেই রিডিং থেকে, মানুষের পালস থেকে যেন বিএনপি সরে না যায়। তার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সবসময় আগাগোড়াই নেবে। জি, ধন্যবাদ মনির ভাই। শেখ মহিউদ্দিন, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই। আর নির্বাচনের প্রসঙ্গ যখন এলো, তখন আমরা জানতে চাই যে খুব ব্যাপকভাবে বিতর্কিত একটা বিষয়, যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, তারপরে আপনার
স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে, এই নির্বাচনকে ঘিরে এই দুটো পয়েন্টে খুব বড় রকমের বিতর্ক আছে। এই মুহূর্তে আমরা খুব সম্প্রতি একটি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে একটি দলের আত্মপ্রকাশ দেখেছি এবং তারা কিন্তু বেশ স্ট্রংলি সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং আজকে নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে পত্রপত্রিকায় খবর এসছে যে বিচার এবং সংস্কার কতটুকু হলো তা কড়াই কোণায় হিসেব করে নেওয়া হবে, জবাবদিহিতা নেওয়া হবে এই সরকারের কাছ থেকে। তিনি কিন্তু খুব সম্প্রতি সরকার থেকে পদত্যাগ করেছেন, তিনি তথ্য উপদেষ্টা ছিলেন, আপনি জানেন। তো তার মানে দাঁড়াচ্ছে যে ছাত্র সমন্বয়করা যারা আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার, তারা কিন্তু সংস্কার নির্বাচনের এখনও অনেক বেশি দেরি, অর্থাৎ তার যে বক্তব্য সেই বক্তব্যে পরিষ্কার যে একেবারে কমপ্লিট সংস্কার, তাদের মতো করে সংস্কার হওয়ার পরে নির্বাচন হতে হবে। কিন্তু বিএনপির দাবি বা বক্তব্য যে এই সরকারের অভিজ্ঞতা নেই, আরও অনেকগুলো কারণে দ্রুত নির্বাচন হওয়া দরকার সিস্টেমে ফেরানোর জন্য দেশকে। আপনি কি বলবেন? ধন্যবাদ সিরাজ ভাই। আমরা প্রথমে যদি আসি নির্বাচনের বিষয়টা নিয়ে, আপনি নির্বাচনের বিষয়টা দেখবেন যে এখন সবাই বলতেছে নির্বাচন দাও নির্বাচন দাও, কিন্তু বিএনপি এখনকার নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। কারণ মনি ভাই কিন্তু একটু আগে বলেছেন, মনি ভাই বলেছেন যে প্রস্তুত, মনি ভাই কিন্তু একটু আগে বলেছেন পুরো সরকার এবং ডক্টর ইউনূস সাহেব তারা হলেন হাসিনার সব লোকজন দিয়ে ঘেরা, রাষ্ট্র ব্যবস্থা হাসিনার লোকজন দিয়ে ঘেরা, পুলিশ এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ। এই অবস্থায় যদি নির্বাচন হয়, বিএনপি কি গ্যারান্টি দিতে পারবে যে কত হাজার লোক মারা যাবে কি যাবে না? সেটাকে এই পরিস্থিতি থেকে তারা এই চ্যালেঞ্জটাকে উতরাইতে পারবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানি যে একটি বিপ্লব, এই বিপ্লবটা কিন্তু সম্পন্ন হয় না এখনো। বিপ্লবের প্রথম পার্টটা আপনার সম্পন্ন হয়েছে। এই বিপ্লবটা তখনই সম্পন্ন হবে যখন পরিপূর্ণভাবে বিপ্লব মানে তো পরিবর্তন, আপনি পরিবর্তনটাই যদি না পেলেন, আপনি কিসের জন্য বিপ্লবটা করবেন? আপনি এটাকে কি বলে, আপনার স্বৈরাচারের বলেন বা ফ্যাসিবাদের বলেন, তাদের সকল সিস্টেমকে বহাল রেখে আপনি যদি একটি নির্বাচনে চলে যান, তাহলে ওই চেয়ারটাই আপনাকে আবার দ্বিতীয়বার ফ্যাসিবাদ তৈরি করবে। কারণ আপনি যদি ফ্যাসিবাদ যদি তৈরি না হয়, তাহলে এই সিস্টেমটাকে তো আপনারাও ক্ষমতা ছিলেন, মনিবের ক্ষমতা ছিলেন, আপনারা তো এই সিস্টেমটাকে পরিবর্তন করেন নাই। আপনারা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে সরাসরি চলে আসলেন প্রাইম মিনিস্টেরিয়াল গভর্নমেন্ট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টের কোনো আপনার পাওয়ারটা কোথায়? পার্লামেন্ট তো জি হুজুর পার্লামেন্ট, তো আমরা প্রত্যেকটাই দেখলাম জি হুজুর পার্লামেন্ট। আপনার শিফট করলো, পাওয়ারটা শিফট করলো প্রেসিডেন্টের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর অক্ষরের বাইরে এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে তো অন্যান্য মন্ত্রীরা কাজ করতে পারে নাই। বন্দনা তো একজনেরই করতে হয়। এই বন্দনা সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং বন্দনা সংস্কৃতি না হলে আমরা সেটাকে গণতান্ত্রিক সংস্কৃতি বলতে পারি না। দ্বিতীয়ত হলো, মানুষ এই 17 বছর বিএনপি আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে যতখানি, তার থেকে তাদের উপর নির্যাতন হয়েছে বেশি। এখন এই আন্দোলন যা হয়েছে তার থেকে নির্যাতন হয়েছে বেশি। এই কারণে মনিভাই যেটা বললেন যে না, জনগণ এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। এই 17 বছরের আন্দোলন সংগ্রাম, এইটা কি শুধুই ভোটের জন্য নাকি একটি রাষ্ট্রের পরিবর্তনের জন্য? এইটা একটা প্রশ্ন আছে। তারপর খেলার মাঠে খুব ভালো খেলে অনেকে, কিন্তু নাম হয় কিন্তু যারা গোল দেয় আর যে গোল ঠেকায়, গোলকিপারের স্ট্রাইকারের নামটাই বেশি হয়। তো এখন আপনি হাসিনাকে 17 বছর আন্দোলন করেছেন, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ গুম হয়ে গেছে বিএনপি, আনডাউটেডলি এটা বিএনপি ছাড়াও আমারও কয়েকশো লোক মারা গেছে। তো এখন আপনি যদি দেখেন যে গোলটা দিল কে, গোলটায় বুক পেতে দেওয়ার জন্য যে মরার জন্য আগে এসে সে আমাদের সন্তানেরা, আর যাদেরকে মারতে পাঠানো হয়েছে তারা বন্দুকের নলটাকে সংযত করেছে।
তো এখানে ফাইনাল স্টেক হোল্ডার হিসেবে কিন্তু আমরা পাবো এই অসম্পূর্ণ বিপ্লবের ফাইনাল স্টেক হিসেবে পাবো আমরা এই আমাদের সন্তানদেরকে এবং সশস্ত্র বাহিনীকে। এখন এখানে আরো এলিমেন্ট যারা আছে, মনি ভাই বলেছেন যে পুরো সরকারটা ফ্যাসিবাদের লোকজন দিয়ে ঘেরা, এবং আমরা জানি ফ্যাসিবাদের লোকজন মানেই ভারতীয় লোকজন। এখানে ভারতের সরাসরি এখানে হাত আছে। কেন হাত আছে? আমাদের এই সমতল ভূমিটা যদি ভারতের নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটা ভারতের সার্বভৌমত্বের জন্য নিরাপদ নয়, এটা তারা জানে। এবং প্রতিদিন এই ফ্যাসিবাদের শাসন অবস্থায় ভারত যে পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে প্রতিদিন যেটা কামাই করত, এর থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো তাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং তাদের প্রতিদিনের ইনকাম, এর জন্য আপনি দেখবেন ভারতের সবার মাথা খারাপ। এখন তারা তাদের পুরনো দাসদের সাথে বিভিন্নভাবে মাঠে নামাইছে। আপনি দেখবেন এখন মাঠ অস্থির, আপনি কোথাও কাজ করতে পারতেছেন না, কিচ্ছু করতে পারতেছেন না। মনি ভাই পরিস্থিতি সঠিকভাবে উনি বর্ণনা করেছেন, এবং সেই সঠিকভাবে বর্ণনার কারণেই আমরা বলতে পারি যে এই মুহূর্তে সংস্কার ব্যতীত, এবং সবচেয়ে বড় সংস্কারটা হলো সাংবিধানিক সংস্কার, কাঠামোগত রাষ্ট্রের সংস্কার, এইটা আমাদের আগে জরুরি। তারপর মানুষগুলোকে সাইজ করতে হবে যে ফ্যাসিবাদের এবং খারাপ মানুষগুলো কোথায় কি আছে, এই কাঠামোতে যেন বসতে না পারে। এইটা করতে ইউনূস সরকারের, ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারের যে লোকজন লাগতো, এখানে চয়েসে আমি মনে করি, এবং আমার সাথে অনেক হাজারো মনি ভাই মনে করবেন যে তার টিমটার মধ্যে আপনার সাহসী লোকের খুব অভাব। আপনার সৎ লোক, বুদ্ধিমান লোক প্রচুর আছে, কিন্তু সাহসী লোক ছাড়া রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, ওখানে সাহসী লোক ছাড়া এই পরিবর্তন সম্ভব না, আর নির্বাচন করাও সম্ভব। জি জি, শেখ মহিউদ্দিন, আমরা বুঝতে পেরেছি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি দর্শক, সঙ্গে থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষ হলো। বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। আপনারা দেখছেন টেবিল টক, এশিয়ান টেলিভিশনে। আলোচনা করছিলাম তফসিল ঘোষণার প্রস্তুতি এবং মাঠের বাস্তবতা এ বিষয়ে। আমরা এরই মধ্যে আমাদের দুজন আলোচকের কাছ থেকে বেশ খানিকটা বিপরীতমুখী আলোচনা পেয়েছি। মোটা দাগে নুরুল ইসলাম মনি বলেছেন যে নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব, সেখানে শেখ মহিউদ্দিন বলেছেন যে সংস্কার কমপ্লিট করে স্বৈরাচারের দোসরদেরকে সরিয়ে তারপরে নির্বাচন দেওয়া দরকার। এই জায়গায় মনি ভাই সম্ভবত আপনি একটু মনে হয় আরও কিছু বক্তব্য দিতে চাইছেন। একটা কথা যে বিষয়ে আলোচনা করি, এর কথা মহিউদ্দিন ভাইকে সময় দিলে উনি 1 ঘন্টা এই বিষয়ে আলোচনা করতে পারেন, আমিও 1 ঘন্টা আলোচনা করতে, সেরকম তো সময় নেই। আপনাকে বুঝিয়ে বলি, যেমন ধরুন সংস্কারের, আপনি কী সংস্কার করবেন তার কোনো রূপরেখা আছে? আমাদের কাছে তার রূপরেখা নেই। আজকের সকালবেলা পত্রিকা পড়েছি, আলী রিয়াজ বলেছেন যে অর্ডিন্যান্স করে প্রেসিডেন্ট ইচ্ছে করলে করতে পারেন, অর্ডিন্যান্স করে। তো এটা তো 72 সাল থেকেই চলছে, এটা তো আলী রিয়াজের কাছে আমাদের শোনার কিছু নাই। এ কথা তো আমি অনেক আগে থেকে বলছি যে আপনার যেটুকু সংস্কার দরকার, উনি একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা আমিও বলি। সেটা হলো রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে বিষয়টা, সেই বিষয়টা অনেক ব্যাপক। সেইটা এই স্বল্প পরিসরে প্রফেসর ইউনূসকে দিয়ে সম্ভব না, ইভেন আমাকে দিয়েও সম্ভব কিনা সেটা একটা বিরাট কোশ্চেন। এই জায়গায় সবাই বলে, আমি একটু বলি, আমি আপনার পয়েন্ট বলি, আপনি বলতে হবে না। একটা হলো আমি যদি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা করি, তার একটা কাঠামো, আমি এই কাঠামোটা আমি বিল্ড আপ করবো। আমি এটা বিল্ডিং করবো 20 তলা, কাজেই আমার এটা কাঠামো। আমি যদি 3 তলা বিল্ডিং করবো, 20 তলা টার্গেট ধরছি, তা তো হবে না। ফাউন্ডেশন দিতে হবে আমার ফাউন্ডেশনটা কি? আমি যদি ধরেন আমার ইসলামিক শাসন ব্যবস্থা করবো, তাহলে একটা কাঠামো। আমি গণতান্ত্রিক ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করবো, একটা কাঠামো। আমি এরকম কী কাঠামো বিল্ড আপ করার জন্য আমি এই সংস্কারটা করবো, আমি জানি না, এখন পর্যন্ত আমি জানি না। আমি সচেতন মানুষ, কিন্তু আমি জানি না গভর্নমেন্ট চাই কি। গভর্নমেন্টের যদি আমি প্রশ্ন করি, গভর্নমেন্টের কাছে, প্রফেসর ইউনূস সাহেবের কাছে যদি প্রশ্ন করি, উনি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন, এটা সঠিক একটা দিক। তাহলে এই কাঠামোর মধ্যে এই একটা বললো। আরেকটা হলো মুক্তবাজার অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে মুক্তবাজার, আর ডেমোক্রেসি মানে কি বলে শাসনতান্ত্রিক কাঠামো, গণতন্ত্র। তাহলে এটা আবার পরিবর্তন করবেন কি? একটা মানুষ স্বৈরাচার হয়ে উঠতে পারাটা আর না পারাটা, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমি চুরি করব বা ঘুষ খাবো কি খাবো না, এটা আমার মনের ব্যাপার, একেবারে অন্তরী ব্যাপার। আমি বিশ্বাস করি ঘুষ খেলে আমার পাপ হবে, আমি দুযোগে আল্লাহর কাছে মানে সামনে দাঁড়াইতে হবে, কাজে আমি খাবো না, এটা একটা জিনিস। আর আমি মনে করি ঘুষ খাইয়ে যদি শান্তি থাকতে পারি, অসুবিধা কি? পৃথিবীতে যে শান্তি থাকলাম।
বিষয়টা হলো অ্যাবসলিউটলি আর্থিক। আমি কিভাবে শিক্ষিত হয়েছি তার উপরে। এখন ইংল্যান্ডে ধরেন একটা গভর্নমেন্ট, কয়েকদিন আগে একটা মহিলা গভর্নমেন্ট ছিল, তারপর একটা গভর্নমেন্ট, আর একটা গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট যদি মনে করে ক্যানট রান, গভর্নমেন্ট চলে যায়। কিন্তু আমাদের এখানে জুতো পেটা, ঝাড়ু পেটা, খুন না হওয়া পর্যন্ত এখানে যাবো না, এমন আপনি করবেন কি? এটা তো মানসিকতার প্রশ্ন। নাহলে শেখ হাসিনা তার বাবার মৃত্যুটা দেখেছে চোখের সামনে। এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। এই শেখ মুজিবের বাংলাদেশে আবার মানুষের পরের দিন স্লোগান দিয়েছে এক নেতা এক দেশে এক রাইতে সব শেষ। শেখ হাসিনা এটা চোখে দেখার পরে, তার বাবার জানাজায় লোক হয় না এটা দেখার পরে, তার বাবাকে মৃত্যুর পরে তার পার্লামেন্টারি স্পিকার নোয়াখালীর কী জানো ভদ্রলোকের নাম, নোয়াখালী ছিল তখন পার্লামেন্ট স্পিকার মালিক উকিল, আব্দুল মালিক উকিল, উনি লন্ডনে গিয়ে বলেছেন ফেরাউনের মৃত্যু হয়েছে। এই দেশে কোনো মিষ্টি ছিল না, সব মানুষ মিষ্টি খেয়েছে। শেখ হাসিনার মৃত্যুর পরে, শেখ মুজিবের মৃত্যুর পরে যে দেশে মানুষরা মিষ্টি খেয়েছে, ইন্ডিয়া পড়ে নাই। এবং শেখ হাসিনাও তার বক্তৃতা অনেক সময় বলছে আপনারা কোথায় ছিলেন তখন, তার দলের লোকজন জিজ্ঞেস করেছে। সেই শেখ হাসিনা এটা দেখার পরে তিনি আবার কীভাবে একটা রিস্ক নিলেন কেন? এটা তো মানসিকতার প্রশ্ন। আচ্ছা, শেখ হাসিনার কী পরিমাণ টাকা লাগতে পারে, কী পরিমাণ টাকা লাগবে শেখ হাসিনা ধরেন 78 নাও, সে আরও 200 বছর বাঁচবে না, ধরেন আমরা 5 বছর 10 বছর বাঁচবো, তুমি টাকা দিয়ে করবো কি? সমগ্র টাকা বিদেশ নিয়ে গেলা, কী কাজটা করবো? তোমার মেয়েকে দিলে এটা, তোমার ছেলেকে দিলে এটা, মেয়ে কানাডা থেকে পালাই আসলো, আবার মেয়ে দুবাই থেকে পালাই আসলো, মেয়ের জামাই কান্দে সব ভর করে 600 কোটি টাকা মেয়ের জামাই মালিক, সে ওখানে দুবাই থেকে বেরোতে পারে না, আবার সেই ডিভোর্স করাইলা, নানান কিছু করাইলা, টাকা দিয়ে করবো কি? একটা দেশের মৃত্যু ঘটাই টাকা দিয়ে কী হয় একটা মানুষের? আমি জানি না। তার সমগ্র রেসপন্সিবিলিটি টাকা তো চুরি করেছে। যে সাবজেক্টে হাত দেবেন, যেদিন যে কোনো একদিনের পত্রিকাতে পড়েন, সেই একদিনের পত্রিকা উস্কানো সম্ভব নয় জাতি, এই পরিস্থিতি করে গেছে। কাজেই আমি মনে করি কি, সেই সব জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমি যে নির্বাচনের কথা বলছি উনি বিরোধিতা করেছেন। সংস্কার যেহেতু বিমূর্ত কোনো রূপ নেই, আমার কোনো মূর্ত কোনো রূপ নেই, আমি জানি না, সেই জন্য আমি মনে করি কি, যে পরিমাণ সংস্কার করলে একটা নির্বাচনের দিকে সম্ভব সেইটা করা উচিত। 1 2 নম্বর হলো এর মধ্যে অনেকে আছে। আর একটা পয়েন্ট, আপনি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি উত্তর করেছেন, যেমন সংস্কারের আগে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন, এটা কিন্তু ডিলে করা একটা কৌশল। প্রথম আসছিল প্রফেশনাল নির্বাচন, যে আনুপাতিক নির্বাচন, সেটা বন্ধ হয়েছে আপাতত আমি ধারণা করি, প্রফেসর রেহমান সোমানকে নামাইছিল রাস্তায়। এরপর আসছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন করে কি, ধরেন গ্রামে গ্রামে ধরেন আওয়ামী লীগের লোকরা এখন পলাতক আছে, এইগুলোকে আবার রেস্টোর করার একটা রাস্তা বের করা, এটা তো স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় পরিবর্তন হবে একটা জাতীয় সরকার নির্বাচন দিয়ে। আপনি সিদ্ধান্ত নেবেন পলিসি মেকিং হবে জাতীয় সরকারে, পলিসি মেকিং স্থানীয় সরকার কিছু নেবে না, তারপর তো ভয় আপনি এটা আনতেছেন কেন? টাইম ডিলে। আজকে একটা জিনিস যেটা আপনি বললেন, আপনি নাহিদ সাহেবের একটা বক্তৃতা আমি আজকে কালবেলা পত্রিকায় আমি দেখেছি, যে উনি বললেন যে আগে সংস্কার হোক, আগে বিচার বিভাগের কী হয়েছে সেটা দেখি, তারপর নির্বাচন দেবো। উনি নির্বাচন দেবার কে অথবা না কে হয়েছি, সে কে? ইটস এ বিগ কোশ্চেন। সে কে? এটা আমি প্রশ্ন করতে চাই তাকে খুব কঠোরভাবে। সে তো নির্বাচন দেওয়ার অথবা না নেওয়ার কেউ না। সে হইলো একটা পানি গরম দিবেন, এটা 1 ঘন্টা গরম হওয়ার পর বাষ্প হবে, বাষ্পের সময় আপনি হাত দিলেন, আর সমগ্র পানিটা গরম করলো বিএনপি। পানিটা গরম হলেই না তো বাষ্প হবে, বাষ্প তো একদিন হবে না। স্টেক উনি বলছেন যে স্টেকের 11 বাইরে সেনাবাহিনী আর্মিতে স্টেক আর্মি কোথায়? আপনি 11 জনের টিম, 10 জন হইলেই খেলতে পারে না, 10 জনে একজন আউট হয়ে গেলে খেলা দেয় না। আচ্ছা হতে পারে, আমি বলছি যে বাষ্প ধরলেন আপনি চাবেন, সেই গরম পানি তৈরি করার পরে পরিস্থিতি তৈরি হলেই না কাজটা হয়েছে, সেই পরিস্থিতি তৈরি করেছে বিএনপি। আমি বলি কি, যেটা অসুস্থ লোকরে ওষুধ দিতে হবে, আর ঔষধ হলে ডেমোক্রেসি। এখানে এটা ভোট হলে একটা মানুষ প্রথম ফিল করবে যে সরকার পরিচালনায় সে পার্টিসিপেট করতে পেরেছে। 1 2 নম্বর হলো সে বিশ্বাস করবে, সে অনার্ড যে এই দেশটা চালাবার একটা দায়িত্ব সে নিয়েছে। 3 নম্বর হলো যে আপনি যে কাজকর্ম করেন, আমি যখন আসবো গভর্নমেন্টে, যে আসে, আমি আপনাকে বলি না, উনি আসবে, শেখ হাসিনা গভর্নমেন্ট চালাতো কেমনে? এইসব লোক দিয়ে, তার লোকগুলো বসাইছে, সে খুঁজে খুঁজে তার লোক বসাইছে। সে বিএনপি আবার খুঁজবে এরকমের লোক, যেসব লোক দিয়ে তার ম্যানিফেস্টো, তার প্রশাসন চলবে, তার ম্যানিফেস্টো চলবে, এবং তার কার্যক্রমটা সে অব্যাহত রাখতে পারবে, সেই লোকগুলো খুঁজবে। প্রফেসর ইউনূস তো সেই লোক নাই, আবার 3 বছর পরে তিনি নির্বাচনও যাবেন না, ওনার সাথে যারা লোক আছে কেউ তো নির্বাচন করবে না, কারোর কাছে কোনো স্টেক নেই। সেক্ষেত্রে নির্বাচন যদি ডিলে হয় জটিলতা বাড়বে। মনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মহিউদ্দিন ভাই, আপনি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন, এবং আপনি আর একটা মাঝখানে অনেকটা ফোড়ন কাটার মতো করে বলেছেন যে পানি গরম করেছে বিএনপি, কিন্তু চা বানিয়েছে এই পাশে, যদি বলেন বিষয়টি ব্যাখ্যা করে। আচ্ছা, এখন আমি একটু গোড়ায় যাই। মনির ভাই যেটা বলছেন যে আপনার কাঠামোগত পরিবর্তন, এটা তো অনেক লম্বা বিষয়। আমি মনে করি না কাঠামোগত পরিবর্তন করাটা খুব লম্বা বিষয়। এখানে খুব সহজেই আপনি ডিসেম্বরে নির্বাচন করতে পারেন, এবং এটা করা সম্ভব।
যদি আমরা 1 নম্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারি, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা যদি পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারি, এইটা গেল একটা। এই আইন শৃঙ্খলা বাহিনীর মানে পুনর্গঠন এবং মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া নির্বাচন একটি অসম্ভব ব্যাপার। আমি কিন্তু সরকারের স্বার্থে বলি নাই, কারো স্বার্থে বলি নাই, এটা নাগরিক স্বার্থে বলেছি, কারণ না হলে হাজার হাজার মানুষ মারা যাবে, এর দায়ভার কেউ নিতে যাবে না। আচ্ছা, গেল 2 নম্বরে। 2 নম্বরে আসেন, যে সেটা হলো যে এখন এইটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো আপনি সংবিধানের যে সমস্ত কাঠামোগত সংস্করণ, যেমন রাষ্ট্রপতির ক্ষমতা, তারপর সংসদের ক্ষমতা, তারপর সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা, তারপর আপনার কয়বার ক্ষমতায় থাকতে পারবে, তারপর কে কয়বার থাকবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এগুলো তো তৈরি করে একটা গণভোটে দিয়ে দিতে পারে। ওই যে গণপরিষদের নির্বাচনের দরকার নেই, গণভোটে দিয়ে দিলে গণভোটের যদি পাশ হয়ে যায়, এটা নেক্সট পার্লামেন্ট ইচ্ছা করলেও এটা ধ্বংস করতে পারবে না, তখন আবার পাবলিক নেমে যাবে। কেন নামবে পাবলিক আমি বলি। আপনি যদি এখন 18 থেকে 35 বছর বয়সের যদি মানুষের সংখ্যা দেখেন, তাহলে সেখানে আছে 5,92,00,000। আর 16 থেকে 17 যারা এই কয়েকদিনের মধ্যেই আবার ভোটার হয়ে যাবে, তাদের সংখ্যাও প্রায় 1 কোটির কাছাকাছি। তো এই 6-7 কোটি জনগোষ্ঠীকে যারা ভোটার, কেউ যদি অবজ্ঞা করে, এবং এরা শিক্ষিত, এর আগের মতো 71 সালের মতো আপনার অত শিক্ষায় নিম্ন হার ছিল না, যারা শুধু ভাষণেই অনুপ্রাণিত হয়ে যেত। এখন মানুষ চুলচেরা বিশ্লেষণ করে, আমাদের সন্তানদের মাথায় কি আছে আমরা রাজনীতিবিদরা কেউ খোঁজ নেই না, তারা যে কোন জায়গায় কিভাবে ঘুরে এটা আমরা খোঁজ নেই না। আমরা আমাদের ওই মান্দাত তামলের সিস্টেম নিয়ে আমরা সবসময় চলতে চেষ্টা করি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে কারণে আপনি যদি দেখেন ইতিমধ্যে কিন্তু বিএনপির 3000-এর উপরে আপনার লোককে বহিষ্কারই করা লাগছে। কেন করা লাগছে? কারণ এরাও কিন্তু শেখ মুজিব বা হাসিনার পরিণতি দেখে শিক্ষা নেয় নাই। এখন কালকে রাত্রেও আমি সুনামগঞ্জ থেকে খবর পাইছি যে বিএনপি লেগে গেছে, একজন বিএনপির জমি আরেকজনের দখল করতে গেছে। আমাদের লন্ডনে একজন ব্যারিস্টার নাজির সাহেব, তার জমি আবার আরেকজনের দখল করে। তো এই পরিস্থিতিতে আপনি না হলেও আপনি প্রত্যেক জায়গায় একটা আওয়াজ আছে জনগণের মধ্যে, কারণ আমি তো জনগণের মধ্যে হাঁটি, যে দখলদারিত্ব, চাঁদাবাজি, এটার সাথে ইঙ্গিত করলে আপনি প্রতিটা জায়গায় কিন্তু বিএনপির নাম আসে। এই এখন তারেক রহমান সাহেব উনি উদাত্তভাবে এবং কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন, তারপর কাজ হচ্ছে না। ওনার আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু কাজ হচ্ছে না, কারণ কেউ শেখ হাসিনা বা শেখ মুজিবের পরিণতি থেকে শিক্ষা নেয়নি বলে আপনার অভিযোগ। এবং এই ব্যাপারে আমরা নুরুল ইসলাম মনিভার কাছ থেকে শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো বিরতির, আপনারা সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম, আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। নুরুল ইসলাম মনি, আপনার কাছে আমরা যে আলোচনা এখন শুনতেছি সেটা হচ্ছে যে শেখ মহিউদ্দিন বলছিলেন যে শেখ হাসিনা শুধু শিক্ষা নেননি, বিএনপিও শিক্ষা নেননি, এমন একটা অভিযোগ একদম সরাসরি উনি করেছেন। এবং তিনি ফিগার উল্লেখ করেছেন যে 5ই আগস্টের পরে এই পর্যন্ত প্রায় 3000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। এই যে শিক্ষা না নেয়া, তার মানে সংস্কার আপনাদের ভেতরেও হয়নি, সেই কথাই প্রকারান্তরে একটা জবাব থাকে। আমি এটি অনেকগুলো কথা আসছে, কিন্তু বলা উচিত, আবার বলতে পারবো কিনা আমি জানি না। যেমন শিক্ষা নেয়নি, এটা একটা কথা আছে না, শিক্ষা নেয়নি আওয়ামী লীগ, এটা আমরা বলছি, আমরা কথার সময় বলতে পারি শিক্ষা নেয়নি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন যদি করি, আপনার মাধ্যমে নাকি প্রশ্ন যদি করি যে আচ্ছা, বিএনপি এই যে চাঁদাবাজি করার কারণে যদি কেউ করে থাকে বা এরকম করে থাকে, এই জন্য তারেক সাহেব বহিষ্কার করেছে, আপনি এরকম একটা উদাহরণ আওয়ামী লীগ থেকে দেন তো, একজনকে বহিষ্কার করেছে হাসিনা চাঁদাবাজি করার কারণে। সেক্ষেত্রে এই যে বহিষ্কার করেছে এটাই শিক্ষা। কথাটা বিএনপি শিখছে এবং চেষ্টা করছে, আর উনি নিজেও বলছেন তারেক সাহেব কঠোরভাবে কার্যক্রম করছেন, নির্দেশ দিচ্ছেন। আচ্ছা, এইটাই হলো শিক্ষা, দিস ইজ এডুকেশন। অ্যাকচুয়ালি আমার নেতা বা আমরা বিএনপি চেষ্টা করছে যে এই কোনো কার্যক্রম না হোক। তারপর আর একটা বিষয় যদি বলি এরকম, তাহলে ধরুন কথার কথা একেবারে, মানে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি এরকম বলি, একটা রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে টিউলিপ সিদ্দিকীকে $6 বিলিয়ন 59,000 কোটি টাকা চুরি করেছে একটা প্রজেক্ট থেকে। আচ্ছা, ধরেন যেবারে ছেঁচড়ামি হইতেছে বা যা কিছু করে, ধরেন বিএনপি যদি 10 বছর এরকম ছেঁচড়ামি করে, তাকে ওই 59,000 কোটি টাকা করতে পারে? আমি প্রশ্ন করি। একটা হিসাবে যদি হয় তাহলে ওইটা একটা বিএনপির 10,000। তো মনি ভাই, আমি এটা সাপোর্ট করি না, আমি বলছি যে পরিস্থিতিটা এইরকম।
মানুষ এখন যেটা হলো যে যে একটা হাতি আর একটা পিঁপড়া, এটা যদি এক পাল্লায় মাপার চেষ্টা করা হয় তাহলে কি দাঁড়ালো কি? একটা হাতি একটা রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে 60,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা, কিন্তু 60 কোটি টাকা না, 60,000 কোটি টাকা চুরি করেছে একটা প্রজেক্ট থেকে। আপনি কত হাজার প্রজেক্ট একত্র করলে আপনি ওটা এত টাকা চুরি করতে পারবেন? কত হাজার প্রজেক্ট বাংলাদেশে। আমি সে কথা বলিনি যে আপনি চুরি করেন। হ্যাঁ, ছোটোখাটো প্রবলেম যে নাই তা নয়, বড় দল হিসেবে ছোটোখাটো প্রবলেম। আজকে ধরুন ইফতেখারুজ্জামান তিনি বলছেন যে কোথা থেকে এই বৈষম্যবিরোধী ছাত্ররা চাঁদা আনছে সেটা কিন্তু তালিকা তার কাছে আছে, এরকম একটা টিআইবির কাছে রিপোর্ট তার কাছে আছে। এখন আজকে গতকালকে পত্রিকায় দেখলাম বসুন্ধরার কাছ থেকে 1500 কোটি টাকা নিয়েছে তারা, গতকালকে পত্রিকায় এই ছাত্ররা 1500 কোটি টাকার তারা সুযোগ সুবিধা নিচ্ছে বসুন্ধরার কাছ থেকে। আবার নাহিদ সাহেব বলছেন যে আচ্ছা আমি নাম বলতে পারি আমি কাদের কাছ থেকে টাকা পাই, তারা যেন কোনো বিপদে না পারে, অর্থটা দাঁড়ালো কি? তাহলে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে আপনি টাকা আনতেছেন, কথাটা দাঁড়ালো এরকম দাঁড়ালো না। তা আপনি বিপদ হইতে পারে জানেন, এমন লোকের কাছে টাকা নিয়ে আপনি দল করবেন কি? সিম্পল কথা। কাজী এখানে উনি যে কথাটা বলছে আইন শৃঙ্খলার কোশ্চেনে আর যখন সংস্কারের কথা বলছে, আমি এটা মনে করি ঠিক আছে, ওকে সংস্কার কী হলো এটা ব্যাখ্যাতে বলছে আমি আইন শৃঙ্খলার পুনর্গঠন হবেই না। কারণ আমি এই পাত্রের মধ্যে রাখছি, ধরেন আমি আখের জুস রাখছি, আখের রস রাখছি, এই পাত্রে আখের রসই থাকবে, আমি না ফেলানো পর্যন্ত আখের রসই থাকবে। আমি ফেলে পানি ঢুকাবো অথবা আমি দুধ রাখবো, একটা কিছু রাখবো। এই পাত্রটাই তৈরি করেছে এইরকম মদ রাখার জন্য বা খারাপ জিনিস রাখার জন্য। আপনারাই বানাইছেন ভাই, পাত্রটা তো গত 17 বছর ধরে আমরা বানাই না। 5ই আগস্টের পরে তো আপনারা মিলেই গভর্নমেন্ট তৈরি করছেন। সে কথা বলিনি, আমি বলছি যে আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, পুনর্গঠনের কথা বলছেন। আপনি আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা পুনর্গঠন আপনি পুলিশ ইন্টারেস্টেড না কাজ করতে। বিশাল একটা সংখ্যক পুলিশ পালিয়ে গেছে যারা কাজই করবে না, একটা পুলিশ অপশন দিয়েছে তারা কাজই করবে না, আপনি সেই লোকগুলো অ্যারেস্ট করেন না কেন? আমি এই গভর্নমেন্টকে বলতে চাই আপনি তারা অ্যারেস্ট করেন না কেন? যে লোকটা গভর্নমেন্ট জব ছেড়ে দিতে চাচ্ছে বা পালিয়ে গেছে বা জব করছে না, এখন গভর্নমেন্টে থাকাকালীন সময় সেই জব না করার কারণে তারা সেইগুলো লোকগুলো অ্যারেস্ট করেন, তাহলে তো তাও তো একটা রাস্তা বেরোলো যে আপনি এই লোকগুলো, তারা তো অপরাধী, তারা অপরাধী না হলে তো আমি কাজ করবো না, আমি এখান থেকে পালিয়ে যাবো কেন? ভাই উইথ ইউর ডিউ রেসপেক্ট, আপনি বিএনপির যে সমস্ত আমি বলি দেশপ্রেমিক যে সমস্ত পুলিশ অফিসার, হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার যাদেরকে হাসিনা চাকরি খেয়েছিল, তারা এখন চাকরিতে জয়েন করেছে, আপনি তাদের কাছেই জিজ্ঞাসা করেন যে কিভাবে অন্য মতাদর্শের এবং জাতীয়তাবাদী বা দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে পুলিশদেরকে ইউজ করা হয়েছে। না এখন তাদেরকে ঢুকানো হচ্ছে এবং সেখানে দলীয় লোকজনের মদত কিভাবে আছে শুধু তাদের কাছে জিজ্ঞাসা করেন। আই নো দ্যাট, আমি তাদের সাথে কথা বলছি। ওই কারণেই আপনার এই কারণেই আমরা বলতে একটা নির্বাচিত সরকার আসুক, সেই সিদ্ধান্ত সেই নির্বাচিত সরকার তো দলের মধ্যেই, হ্যাঁ দলের মধ্যেই, কিন্তু কাঠামোটা পরিষ্কার করে যদি সংস্কার না হয় তাহলে নির্বাচন হওয়ার পরে আমরা অচিরেই আরেকটা শেখ হাসিনা দেখবো। জানেন তারেক রহমানের সদিচ্ছা থাকতেও সে এগুলো করতে পারবে না, তার সদিচ্ছা আছে, আমি একদম পরিপূর্ণভাবে আমি বিশ্বাস করি, তার সাথে আমার কথা হয়েছে, তাকে আমি চিনি, কিন্তু আমি এখনো জানি, আমি নাম বলতে চাই না, বিএনপির অনেক হাই র্যাঙ্কিং নেতারা কোথায় কিভাবে দখল করতে চাইতেছে, আমি এগুলো বলতে চাচ্ছি না, কারণ কালকেই আমার সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি যুদ্ধ চাই না। ঠিক আছে, কথা বলছে, কোশ্চেন হলো যে মূলত আমরা চাই কি? মূলত আমরা চাই যে এই আন্দোলনের স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার ছাত্ররা যেমন, তেমন বিএনপি আছে, অন্য দল সবাই মিলে আছে, আওয়ামী লীগের বাইরে যারা ছিল সবাই ঐক্যবদ্ধ ছিল। এখন কাদা ছড়াছড়ি করবেন কেন? আমি বলতে চাই এখন কাদা ছড়াছড়ি না করে আপনি এমন একটা কনসেনসাসে আসেন যাতে দেশটা বাঁচতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন জনমনে ভীষণভাবে গেঁথে আছে, সেই প্রশ্নে আসলে আপনাদের অবস্থান কি একদম খুব এক বাক্যে যদি বলেন, সেটা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল, কতটা প্রমাণ করা গেছে, কতটা বাস্তব, কতটা সত্য, সে বিষয়ে আমি যাব না, অভিযোগ ছিল। এই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে নতুন ঘোষণাটা কি? এই রকম ঘোষণা কি আপনারা দিতে পারবেন বা দিচ্ছেন বা দেবেন যে বিএনপি সরকার ক্ষমতা আসলে দুর্নীতি হবে না? আমাদের 31 দফায় পরিষ্কার করে লেখা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটা তো বলার জন্য না, হাসিনা তো বলছে কাজে কর্মে হবে, এটা কাজে কর্মে, সেটা তো দেখতেই আছেন যে উনিই বলছেন 3000 লোকের মতন লোক ছাত্র, ইভেন স্ট্যান্ডিং কমিটি মেম্বারকে শোকজ করা হয়েছে, এই তারেক সাহেব করেছেন। এই যে তারেক সাহেব করেছেন, এটাই হলো বিএনপির বিউটিটা আমি বলবো, এবং চেষ্টা করছেন সর্বতভাবে একটা বড় দেশে এরকম একটা দেশে এরকম পরিস্থিতি হতে পারে, যাতে পরিস্থিতি না হয় তার জন্য যে আইনি কাঠামো পরিবর্তন করতে হবে, এটা লং টার্মের বিষয়, এটা সেটা সময়ের ব্যাপার। আর একটা কথা বলছি যেটা হলো সংস্কার, যেটা পার্লামেন্ট করতে উনি যেটা বলছেন সেটা হলো
অর্ডিন্যান্স করতে পারেন। গভর্নমেন্ট যে সংস্কারগুলো করবেন সেই সংস্কারগুলো অর্ডিন্যান্স আকারে করে আপনারা নির্বাচন অর্ডিন্যান্স আকারে করলেন, পার্লামেন্টের 90 দিনের মধ্যে পাস করতে হবে, যে পার্লামেন্টই বসুক না কেন। না, অর্ডিন্যান্সও লাগে না, আপনি গণভোটে দিয়ে দিলে অর্ডিন্যান্স লাগবে না, আমি পার্লামেন্টে লাগবে। আপনি যদি এটা যদি চান, আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এটা করতে চাই, ইয়েস গো ফর অর্ডিন্যান্স, যে এই কাজটা আমি করলাম এবং মানুষকে এটা করলাম এবং পার্লামেন্টের 90 দিনের মধ্যে এটা পাস করতে হবে। এটা তো সংবিধানের পার্লামেন্ট লাগবে না, গণভোটে গেলে পার্লামেন্ট লাগবে না। শেখ মহিউদ্দিন, আমি আপনার কাছে আর একটা বিষয় এই আলোচনা থেকে একটু ভিন্ন সেই আলোচনা করতে চাই। উপদেষ্টা মাহফুজ আলম, তিনি তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। যে রাত গেল অর্থাৎ গত রাত 3টায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট দিয়েছেন, যার সারমর্ম হচ্ছে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। আপনি কিভাবে দেখছেন এবং তার এই বক্তব্য আসলে কতটা বাস্তবতা, এবং আপনি কি এর সাথে একমত পোষণ করেন কিনা সবকিছু মিলে? যুদ্ধ পরিস্থিতি না, বাংলাদেশে এখন যুদ্ধ বিরাজ করছে, কারণ বিপ্লব তো এখন পর্যন্ত শেষ হয় নাই। নাম্বার 1, বিপ্লবের পরাজিত শক্তিরা, প্রথম পার্টের পরাজিত শক্তিরাই এখন সরকারের ভেতরেই আছে এবং তারা তাদের কাজ চালাচ্ছে। এবং লুটপাটকারী যারা হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তারা কিন্তু এই মার্কেটে আবার টাকা ছেড়েছে কিভাবে সব কিছু বিনষ্ট করা যায়। ক্রাইমগুলো হচ্ছে অর্গানাইজড হয়েছে, এটা কিন্তু প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড ক্রাইম, এবং এখানে পয়সা হচ্ছে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন যে ওই যে সমস্ত তাদের বরকন্দাজ এখন সরকারের মধ্যে আছে, সরকার ব্যর্থ হচ্ছে তাদেরকে ফেলে দিতে, তাদের কাছে পয়সা যাচ্ছে, অথবা এবং সাথে সাথে যারা তাদের বিরুদ্ধে ছিল তাদেরকেও পয়সা দিয়ে, কারণ তাদের কাছে এখন পয়সা নাই, তাদেরকে প্রলুব্ধ করা হচ্ছে। আমি মনে করি যে বিএনপির মধ্যে যারা এখন উল্টাপাল্টা করে বহিষ্কার হচ্ছে, এদের প্রত্যেকের কাছে আওয়ামী লীগের পয়সা যাচ্ছে এবং তারা এই সমস্ত মানে উল্টাপাল্টা কাজ করতেছে। তো সেক্ষেত্রে এবং আরেকটা, যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার সঠিক অবস্থান না নেবে, তাদের মানে ক্ষমতা, তাদের সাহস পুনরুদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ অবস্থার মধ্যে আছে। এই জায়গায় দুটো সংকট আছে। আজকের আলোচনায় পরিষ্কার একটা বিষয়, সেটা হচ্ছে যে সরকার যেহেতু দক্ষ সরকার না, সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই এবং সরকারের আমি শেষ করি, সরকারের পরিসর খুব বড় না, এটা একটা সংকট। আর একটা সংকট হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বিরাট অংশ কাজ করছে না, একেবারে নিষ্ক্রিয় রয়েছে, পালিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যারা কাজ করছে তাদেরকে বলা হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা করে তারপর অ্যারেস্ট করবেন। এইরকম একটা পরিস্থিতিতে সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনী কি কোনো পজিটিভ রোল প্লে করতে পারে? আপনার কি মনে হয়? অবশ্যই সেনাবাহিনী একমাত্র সংস্থা যারা ইচ্ছা করলে এই পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে। আমি মনে করি যদি মানে প্রধান উপদেষ্টা যদি মনে করেন, তাহলে আমার এই যে 64টা ডিস্ট্রিক্টে সেনাবাহিনীর কর্নেলদেরকে বসাই দেখ জেলা চেয়ারম্যান হিসেবে, কালকের থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। নাম্বার 2, এখানে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করতে হবে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি হয়ে গেলে পরিস্থিতির ভিন্নতা আসবে। আর আপনি এই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আমাদের নাই। আর এখানে দেখেন তারেক সিদ্দিকীর মতো একজন কি ইমমরাল পার্সন এখানে সশস্ত্র বাহিনীকে নিয়ে যেভাবে খেলাধুলা করেছে, এবং তার সমমানের একজন ভালো আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু এখনো পাচ্ছি না। এখানে নানানবিধ কোয়েশন আছে। এখান থেকে সেনাবাহিনী একমাত্র, যদি সেনাবাহিনী প্রধান মনে করেন যে আমি এই সরকারকে সফলভাবে উত্তরণের জন্য নির্বাচনের দিকে নিয়ে যাব, তাহলে 64 ডিস্ট্রিক্টে তার উচিত সরকারের সাথে কথা বলে এখানে সেনাবাহিনী দেওয়া এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করা, এবং যেটা উনি সেনাবাহিনী প্রধান বলেছেন যে আমি লিবারেল ওয়েতে কাজ করার জন্য বলেছি, এই লিবারেল ওয়েতে কাজ করলে আপনার যুদ্ধ পরিস্থিতি শেষ হবে না। জি জি, ধন্যবাদ শেখ মহিউদ্দিন, ধন্যবাদ নুরুল ইসলাম মনি। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের হাতে একেবারে সময় নেই। আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।